হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11, আমরা ইউনিট 7 এর একটা নতুন চ্যাপ্টার শুরু করব। সেটা হচ্ছে গ্যাসের প্রসারণ। তো পুরো চ্যাপ্টারটা এটা হচ্ছে তোমাদের 6th চ্যাপ্টার তোমাদের ছাত্রবর্ষের বইতে। তো এই চ্যাপ্টারটা সম্পূর্ণ বলা যেতে পারে প্রায় 90%ই তোমাদের ক্লাস পুরনো ক্লাসগুলোতে অর্থাৎ ক্লাস 10 এ তোমরা পড়েছো। তো তবুও যেহেতু সিলেবাসে রয়েছে প্রশ্ন, যেহেতু 10 এ রয়েছে ওই জন্য একটু প্রশ্ন কমও আসে, কিন্তু সিলেবাসে রয়েছে তো আমাদের পড়তে হবে। তো আমি একটু ব্রিফলি পড়াবো, বেসিক ডিটেইলসে গিয়ে লাভ নেই, কারণ পুরোটাই তোমাদের ক্লাস 10 এ আলোচনা হয়েছে। তো আমি যে জিনিসগুলো আলোচনা না করলে নয় সেগুলোই আলোচনা করব। তো চ্যাপ্টারের শুরুতে বলি যে চ্যাপ্টারের নাম রয়েছে গ্যাসের প্রসারণ। আমরা লাস্ট ভিডিও যেগুলো পড়েছি আমরা বিগত ভিডিওগুলো, সেগুলোতে আমরা আলোচনা কি করেছিলাম না কঠিন এবং তরলের প্রসারণ। তো কঠিনের একটা নির্দিষ্ট আকার আয়তন ছিল, সেই জন্য আমরা সেক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা এবং আয়ত প্রসারণ গুণাঙ্ক পড়েছি। তো গ্যাসের ক্ষেত্রে তরলের মতোই যেহেতু একটা নির্দিষ্ট কোনো আকার নেই, যে পাত্রে রাখা হয় সেই আকারটাই নেয়, তো এই ক্ষেত্রে শুধুমাত্র আয়তন প্রসারণটাই আমরা উল্লেখ করি কিংবা বিবেচনা করে থাকি। কিন্তু তরলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম দু রকমের প্রসারণ গুণাঙ্ক কিংবা প্রসারণ দেখেছিলাম, একটা হচ্ছে আবদ্ধ প্রসারণ আর একটা হচ্ছে প্রকৃত প্রসারণ। কিন্তু গ্যাসের ক্ষেত্রে যে পাত্রে গ্যাসকে রাখা হয় গ্যাসের প্রসারণ অতটাই বেশি হয় যে সেই তুলনায় পাত্রের প্রসারণ কিন্তু খুবই কম, সেই জন্য তাকে আমরা গ্রাহ্য করি না, সেই জন্য তাকে উপেক্ষা করি। খুব সূক্ষ্ম পরিমাপ যদি হয় ল্যাবরেটরি কোনো পারপাসে কিংবা কোনো এক্সপেরিমেন্টাল পারপাসে, সেই ক্ষেত্রে ধরা যেতে পারে, কিন্তু ইন নরমাল ডেইলি কেসে সেই ক্ষেত্রে কিন্তু আমরা গ্যাসের একটাই প্রসারণ ধরি, সেটা হচ্ছে যেটা নরমাল প্রসারণ, অর্থাৎ আপাত প্রসারণের সেখানে কোনো স্থান নেই, যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে তার প্রসারণ, অর্থাৎ শুধু আয়তন প্রসারণ বললেই হবে। এবারে দেখবে কঠিনের ক্ষেত্রে তার যে আয়তন পরিবর্তন, সেক্ষেত্রে কিন্তু চাপের প্রভাব কিন্তু সেরকম ছিল না। কিন্তু গ্যাসের ক্ষেত্রে এই আয়তন পরিবর্তন, উষ্ণতা এবং চাপ দুটোরই প্রভাব কিন্তু থাকে, অর্থাৎ চাপের প্রভাবও থাকে। তো গ্যাসের ক্ষেত্রে তার প্রসারণের ক্ষেত্রে আমাদের তিনটে জিনিস কিন্তু মাথায় রাখতে হয়। কি না, আমরা জানি গ্যাসের ক্ষেত্রে গ্যাসের ভর, চাপ, আয়তন এবং উষ্ণতা এই চারটে ফ্যাক্টর গুরুত্বপূর্ণ। আমি তিনটে এই কারণে বললাম, আমরা নির্দিষ্ট ভাবে গ্যাস নিয়ে থাকি সব ক্ষেত্রেই, ওই জন্য বাকি তিনটে প্যারামিটার গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। তো এই গ্যাসের প্রসারণ সম্বন্ধে জানতে হলে আমাদের তিনটে সূত্র জানতে হয়। সেই তিনটে সূত্র তোমরা সবগুলোই পড়েছো। তো প্রথম সূত্রতে কি হয় না, প্রথম সূত্রতে কি থাকে না টি থাকে স্থির, তার মানে এটা হচ্ছে কি বয়েলের সূত্র। সবগুলোই অবশ্যই আদর্শ গ্যাসের জন্য, কারণ হচ্ছে আদর্শ গ্যাস সূত্র যেটা পিভি সমান RT, সামগ্রিকভাবে যেটা আমরা পরের ভিডিওতে পড়বো, সেই সূত্রগুলোকে মেনে চললেই তাকে আদর্শ গ্যাস বলি। বাস্তব গ্যাস তার ক্ষেত্রে বিচ্যুত হয়, বিচ্যুত হওয়ার কারণও তোমরা ক্লাস 10 এ পড়েছো। আর যখন আমরা চাপ স্থির ধরি, চাপ স্থির ধরে যখন প্রসারণ ঘটানো হয়, তো সেই ক্ষেত্রে আমরা কি দেখেছি ক্লাস 10 এই পড়েছি। এটা ছিল কি মনে করে দেখো, এটা ছিল চার্লসের সূত্র, তো এটাও আমরা পড়েছি। এটা যদি কোনো কারণে আমরা আয়তন স্থির রাখি, তো সেই ক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে চাপের সূত্র। এই সবগুলোই আমরা এই ভিডিওতে পড়বো, ক্লাস 10 এও পড়েছো। একে আবার রেনারের সূত্র বলা হয়, বিজ্ঞানী রেনারের নাম অনুসারে। তো এই সূত্রগুলো সম্বন্ধে আমরা জানি, কিন্তু আবার একবার পড়তে হবে। তো সবচেয়ে প্রথমে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে বয়েলের সূত্র। তোমরা দেখবে বয়েল, চার্লস এবং চাপের সূত্র একসঙ্গেই রয়েছে, তিনটেই এই ভিডিওতে আমরা আলোচনা করে নেব। তো সবচেয়ে প্রথমে আলোচনা করব বয়েলের সূত্র। আমরা জানি যে বয়েলের সূত্রের ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আর আরেকটা কথা এখানে বলে দিই, তোমরা বইতেও দেখতে পাবে 631 পেজে রয়েছে, গ্যাসের চাপ বলতে গ্যাস দ্বারা প্রযুক্ত চাপ, অর্থাৎ গ্যাস দ্বারা প্রযুক্ত বল প্রতি একক ক্ষেত্রফলে। তো এটা মাথায় রাখবে। আর আদর্শ গ্যাস মানে আমরা জানি যে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র মেনে চলে সেই গ্যাসকে আমরা আদর্শ গ্যাস বলি। অবশ্যই বাস্তবে সেরকম কোনো আদর্শ গ্যাস নেই, এটা জাস্ট একটা ধারণা, তার সাপেক্ষে আমরা বাস্তব গ্যাসকে আলোচনা করে থাকি। তো এবার প্রশ্ন হচ্ছে বয়েলের সূত্রটা কি ছিল না
বয়েলের সূত্রতে বলা আছে যে উষ্ণতা স্থির রাখা হবে। উনি ইংরেজ বিজ্ঞানী রবার্ট বয়েল, তোমরা নাম জানো। তো রবার্ট বয়েলের বক্তব্য এটাই ছিল যে নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা যদি নির্দিষ্ট রাখা হয় অর্থাৎ স্থির রাখা হয়, তাহলে সেই গ্যাসের কি হবে না চাপ এবং আয়তন একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক মেনে চলে। অর্থাৎ চাপ বৃদ্ধি করলে আয়তন হ্রাস পাবে, উল্টো হতে পারে চাপ হ্রাস করলে আয়তন বৃদ্ধি পাবে। তো বইটাও দেখো একই জিনিস লেখা রয়েছে, উষ্ণতা স্থির থাকলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার চাপে ব্যস্তানুপাতিক। তাহলে এই যে জিনিসটা আমরা করছি এইটাকে আমরা এভাবে বলতে পারি, তাহলে গ্যাসের আয়তন চাপে ব্যস্তানুপাতিক। তাহলে চাপে বৃদ্ধি ঘটালে আয়তন হ্রাস পাবে এবং যখন কমিয়ে দেবো তখন আয়তন বৃদ্ধি পাবে। তো এখান থেকে আমরা গাণিতিক রূপ যদি করতে চাই তাহলে বুঝতেই পারছো যে এখান থেকে আমরা সরাসরি এই জিনিসটা কিন্তু লিখতে পারি। PV ইকুয়ালস টু একটা K, এখানে একটা ধ্রুবক, যেখানে K হচ্ছে ধ্রুবক। তাহলে আমরা যদি দুটো কেসে করি, প্রথম ক্ষেত্রে সাপোজ P1 ছিল চাপ, আয়তন ছিল P1, দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে P2 আর V2 যথাক্রমে চাপ এবং আয়তন। তাহলে এটা লিখতে পারবো আমরা, এটাকে আমরা ইন জেনারেলাইজ করতে পারি P3 V3 ডট 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 Pn Pn। সেটা জেনারেল ফরম্যাটে এটা অঙ্ক করার সময় ক্লাস 10 এ খুব কাজে লেগেছিল। তো এখান থেকে আমরা তিন রকমের লেখচিত্র এখন পড়তে হবে আমাদের, ক্লাস 10 এও পড়েছো। একটা হচ্ছে পিভি লেখচিত্র। তো পিভি লেখচিত্র একদম সহজ, তোমরা অনেকবার পড়েছো। কি ছিল না, পিভি লেখচিত্র ছিল সম্পর্ক দেখেই বুঝতে পারছো, একটা বাড়লে একটা হ্রাস পায়, তার মানে এটা হবে আয়তাকার সমপরাবৃত্ত। তাহলে এদিকে যদি আমরা P আর এদিকে যদি আমরা V আঁকি, যেটা তোমরা বইতে দেখবে রয়েছে, তাহলে সমপরাবৃত্ত হবে। আর এই যে পরপর লেখা রয়েছে তোমরা দেখবে বইতে এরকম T1 T2 T3, তার মানে এগুলোকে সমষ্ণ লেখাও বলা যেতে পারে। যখন তাপগতিবিদ্যা আমরা পড়বো তখন জানবে সমষ্ণ লেখা কি, কারণ উষ্ণতা স্থির থাকছে ওই জন্য এটাকে সমষ্ণ লেখা বলতে পারি। দেখো আয়তন যখন বৃদ্ধি পাচ্ছে চাপ কিন্তু হ্রাস পাচ্ছে, তাহলে বলতে পারি আমরা চাপ বৃদ্ধি পেলে আয়তন হ্রাস পাচ্ছে। তাহলে সেই ব্যস্তানুপাতিক সম্পর্ক লেখচিত্রের সাহায্যে কিন্তু প্রকাশ করা যাচ্ছে। তো এই ক্ষেত্রে দেখা যায় T1 T2 T3 যেগুলো লেখা হয়েছে, এই T1 T2 T3 কোনটা বেশি হবে আমরা জানি, বয়েল এবং চার্লসের সূত্রে যে সমন্বয়ের রূপ, যেটা ক্লাস 10 আমরা পড়েছিল, PV KT কিংবা PV RT। তাহলে যার ক্ষেত্রে T বেশি হবে স্বাভাবিক, তার ক্ষেত্রে PV এর মান বেশি হবে। তাই তোমরা বইতেও লক্ষ্য করে দেখতে পারো, যেহেতু এটাকে আমরা T3 ধরেছি, তার মানে ডেফিনেটলি T3 এর মান T2 থেকে বেশি এবং সে আবার T1 এর থেকে বেশি। একই ভাবে যদি আমরা পরের লেখচিত্রের দিকে যাই, সেটা হচ্ছে 1/V আর P লেখচিত্র, অর্থাৎ চাপের সঙ্গে। তো এটা সরল লেখা হবে কেন না, দেখতেই পাচ্ছ 1/P, উল্টো ভাবে দেখো 1/V, তাহলে 1/V একদিকে আর একদিকে P, তাহলে P এর সঙ্গে 1/V সম্পর্ক কেমন, সরল সম্পর্ক। তো এই জন্য এই লেখচিত্রটা আমরা যখন অঙ্কন করব তখন যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা যেন অবশ্যই মূল বিন্দুগামী হয়। তো আমরা জিরোতে যাচ্ছি না, তো আমরা যদি এইভাবে লিখি, এদিকে 1/P এদিকে P, এভাবেও আঁকা যেতে পারে, আর এটা মূল বিন্দুগামী থাকছে। তাহলে এই ক্ষেত্রেও আমরা এইভাবে কিন্তু পরস্পর সমান্তরাল আঁকতে পারি। এগুলো কিন্তু সবই কিন্তু অবশ্যই যেন সবই কিন্তু মূল বিন্দুগামী হবে, ঠিক আছে। তো এই যে ব্যাপারটা রয়েছে, এই ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার, যে সমানুপাতিক সম্পর্ক থাকলে 1/V এর সঙ্গে P এর, তো যার ক্ষেত্রে উষ্ণতা বেশি হবে, যেরকম দেখো এই ক্ষেত্রে যদি আমরা বলি, তো এই যে T1 T2 T3 দেখো বইতেও রয়েছে আমাদের। তো স্বাভাবিকভাবে এই ক্ষেত্রে কোনটা বেশি হবে, যেটা এদিকে রয়েছে যার ক্ষেত্রে মান বেশি, তবে এই ক্ষেত্রেও আমরা বলতে পারি T3 এর মান T2 থেকে বেশি, T1 শেষে থাকবে। তাহলে এইগুলো আমরা ক্লাস 10 এ কিন্তু পড়েছিলাম। একই ভাবে আরেকটা লেখচিত্র আমরা পড়েছিলাম, তোমরা মনে করে দেখো, সেটা ছিল PV এর সঙ্গে P এর লেখচিত্র। তার মানে PV P লেখচিত্র। তো এই লেখচিত্রতে কি হবে না, বুঝতেই পারছো PV সমান ধ্রুবক হয়, তার মানে কোনো পরিবর্তন হবে না, সেই অক্ষ বরাবর সমান্তরালই থাকবে। তাহলে এইদিকে যদি PV এদিকে যদি P করা হয়, এটা যদি মূল বিন্দু হয়, তার মানে বুঝতেই পারছো এরকম কিছু সমান্তরাল আমরা সরলরেখা পাবো। কারণ যাই হয়ে যাক না P এর পরিবর্তন, PV কিন্তু ধ্রুবক থাকছে। এটা শুধুমাত্র ভিন্ন ভিন্ন উষ্ণতার জন্য যদি আমরা এটাকে T3, এটাকে T2, এটা T1 বলি, তাহলে স্বাভাবিকভাবে আগের বারের মতো
শর্ত সেই একই থাকবে, t3 এর মান বেশি তাই সে উচ্চতে রয়েছে, কারণ tb সমান rt, আর ধ্রুবক t বেশি তাহলে tb ধ্রুবক সরি tb হচ্ছে তখন বেশি, সেই জন্য এরকম কিন্তু আমরা আঁকতে পেরেছি। তোমরা বইতেও দেখবে এরকম ডায়াগ্রাম রয়েছে, সেরকম কিছু ইম্পর্টেন্ট নয়, কারণ ক্লাস 10 এর সিলেবাস যেহেতু শুধুমাত্র রয়েছে বলে বলা। তারপর দেখবে কয়েকটা গাণিতিক উদাহরণ রয়েছে, দেখতে পারো সেরকম অঙ্ক কিন্তু এই তিনটে যেরকম রয়েছে এরকম অঙ্ক খুব একটা আমাদের আসে না, বরং তিনেরটা দেখতে পারো। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে চান্সের সূত্র, অর্থাৎ এটা আমরা পড়লাম, এবার আমরা আলোচনা করব চান্সের সূত্র নিয়ে। এবার চান্সের সূত্র যেটা মূল বক্তব্য হচ্ছে, বিজ্ঞানী চার্লস বিভিন্ন রকমের পরীক্ষা করেন, ফরাসি বিজ্ঞানী চার্লস, তো এই পরীক্ষা করে যেটা লক্ষ্য করেন সেটা হচ্ছে কিনা উষ্ণতা বৃদ্ধির সঙ্গে আয়তনের যে বৃদ্ধি, অবশ্যই চাপ স্থির রেখে এবং নির্দিষ্ট করে গ্যাস নিয়ে, তো সেই ক্ষেত্রে কিন্তু একটা সমানুপাতিক সম্পর্ক উনি কিন্তু লক্ষ্য করেন। এবার দেখা গেছে যে এই যে বৃদ্ধি, উষ্ণতা বাড়ানোর জন্য যে আয়তনের বৃদ্ধি হচ্ছে, সেই সমসাময়িক সময় 1802 খ্রিস্টাব্দে তোমরা দেখবে 633 পেজে রয়েছে, গেলুসাকের নাম তোমরা ক্লাস 10 এ শুনেছো, গেলুসাকের আয়তন সূত্র পড়েছো। তো গেলুসাকের যেটা বক্তব্য ছিল যে উষ্ণতা বৃদ্ধিতে এই যে আয়তন বৃদ্ধি যেটা একটা একই হারে হচ্ছে, তো এই জিনিসটা তিনি লক্ষ্য করেন যে স্থির চাপে কোন নির্দিষ্ট আয়তনের যে কোনো গ্যাসে সমান উষ্ণতা বৃদ্ধিতে সমান আয়তন বৃদ্ধি হয়। তো এই জিনিসটা গেলুসাকও কিন্তু লক্ষ্য করেন। উনি আবার দেখান যে আয়তন যে গুণাঙ্ক, অর্থাৎ চাপটাকে স্থির রেখে অর্থাৎ p কে স্থির রেখে উনি আয়তন গুণাঙ্ক পরিমাপ করেন, আর দেখেন সে আয়তন গুণাঙ্কের মান কিন্তু অলওয়েজ ইকুয়াল কিংবা সেম। এই যে সেম ভ্যালুটা লেখাও রয়েছে তোমরা দেখবে ওই একই সময় এই বিজ্ঞানী রেনো, ঠিক আছে, তো বিজ্ঞানী রেনো কিন্তু প্রমাণ করে দেখান এই আয়তন গুণাঙ্কের মান, অর্থাৎ যদি আমি বলি গামা পি আয়তন গুণাঙ্কের মান, তো সেই আয়তন গুণাঙ্কের মান 1/273, বা ডিগ্রি সেলসিয়াসে যদি সেলসিয়াসে বলি তো ডিগ্রি সেলসিয়াস ইনভার্স হবে। তো এই মানটা কিন্তু উনি এটা বলেন। তো এই যে লিখলাম আমরা, এটা কিন্তু বিজ্ঞানী রেনো কিন্তু এটা লক্ষ্য করে। তার মানে চার্লসের সূত্রটা আমরা এই গেলুসাকের সূত্র এবং রেনোর সূত্রের একটা কি বলবো বিস্তৃত আকারে প্রকাশ করা হয়। সূত্রটা কেমন না, চার্লসের সূত্র যেটা বক্তব্য হচ্ছে সেটা হচ্ছে আমরা যদি স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে নেওয়া হয়, এবার যদি উষ্ণতা বৃদ্ধি করা হয়, তাহলে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে কিন্তু আয়তন বৃদ্ধি পাবে। কিরকম বৃদ্ধি পাবে না, শুরুতে তার যে আয়তন ছিল অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসে, আমরা গ্যাসের ক্ষেত্রে প্রাথমিক আয়তন সবসময় 0 ডিগ্রি সেলসিয়াসেই ধরি, তো সেটা যদি V0 হয়ে থাকে তাহলে প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য তার আয়তন 0 ডিগ্রি সেলসিয়াসে যত ছিল তা 1/273 বৃদ্ধি পাবে যদি আমরা উষ্ণতা বৃদ্ধি ঘটাই, হ্রাস পাবে যদি আমরা উষ্ণতা হ্রাস ঘটাই, সেই রেটে হবে। যেমন সাপোজ বলি আমরা V1 সাপোজ 1 ডিগ্রি সেলসিয়াসে কত হবে, তাহলে প্রাথমিক কত V0, তাহলে বৃদ্ধি ঘটিয়েছি তাহলে V0/273, এখানে কিছু নেই মানে 1, কারণ হচ্ছে 1 ডিগ্রি বাড়ানো হয়েছে। একই ভাবে যদি আমরা t ডিগ্রি সেলসিয়াসে বের করতে চাই তাহলে V0 into t, যেহেতু t ডিগ্রি বলেছি অতটা, তাহলে এটাকে আমরা ইন জেনারেল এভাবে লিখতে পারি 1 plus t/273। এটাকে আমরা যদি হ্রাস বৃদ্ধি দুটোকে নিয়ে বোঝাতে চাই সেটাও করা যাবে, প্লাস মাইনাস দিয়ে লিখতে পারি, আমরা ক্লাস 10 এ করেছি, এভাবেও কিন্তু লেখা যাবে। এটা কিন্তু চার্লসের সূত্র গাণিতিক রূপ। আর যদি আমরা কেলভিন স্কেলে প্রকাশ করি তখন কিন্তু আমরা এখান থেকে সরাসরি এভাবেও কিন্তু করতে পারি। এটা কিন্তু 273 প্লাস t যদি বলি, এখান থেকে যদি করি এটা কিন্তু t/273 এরকম আসছে। তার মানে v এর সঙ্গে একটা সমানুপাতিক সম্পর্ক যেটা রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটা আমি শুরুতে লিখেছিলাম, এটা ক্লাস 10 এও আমরা করেছিলাম। তো এই জিনিসটা তোমরা বইতেও লক্ষ্য করে দেখতে পারো, সেই ক্ষেত্রেও দেখবে তোমরা এরকম রয়েছে, একবার বৃদ্ধির জন্য রয়েছে, এটা উষ্ণতা বৃদ্ধির জন্য যে আয়তনের প্রসারণ হচ্ছে, আর উষ্ণতা হ্রাসের জন্য যে আয়তনের হ্রাস হচ্ছে সেটা একই রেটেই হয়, সমানুপাতিক রেটেই হয় এরকম। তাহলে এখান থেকে যদি আমরা একটা লেখচিত্র অঙ্কন করি তো স্বাভাবিকভাবে লেখচিত্র এরকম পাওয়া যাবে যে একদিকে v আর একদিকে যদি আমরা t অঙ্কন করি, তো বইতেও লক্ষ্য করে দেখবে এরকম রয়েছে, শুধুমাত্র সেই ক্ষেত্রে লেখা রয়েছে যে p হচ্ছে ধ্রুবক। যদি লেখচিত্রটাকে আমরা এখানে সেলসিয়াসে অঙ্কন করি, এই দিকটা যদি সেলসিয়াসে অঙ্কন করি, তাহলে স্বাভাবিকভাবে বুঝতেই পারছো এটাকে যখন আমরা এদিকে বর্ধিত করব, এই যেখানে ছেদ করবে যেখানে আয়তন এবং চাপ শূন্য হচ্ছে,
সেটা কিন্তু -273°C হবে। প্র্যাকটিক্যালি সেই মানটা এখানে আদর্শ মান কিন্তু -273.15, কিন্তু এমনি থিওরিক্যাল ভ্যালু -273°C পাওয়া যাচ্ছে। একেই আমরা পরম শূন্য উষ্ণতা কিন্তু বলেছিলাম। যাক, এটা এখন আলোচনা না করলেও হবে, তোমরা ক্লাস 10 এ এমনিও পড়েছো। তাহলে এই যে অংশটা যদি কেলভিনে করা হয় তখন কিন্তু আমরা দেখব এই রেখাচিত্রটা কিন্তু পুরো একেবারে মূলবিন্দুগামী কিন্তু হয়ে যাবে, কারণ কেলভিনের ক্ষেত্রে তো কোনো নেগেটিভ টেম্পারেচার থাকে না কেলভিন স্কেলে, সেই জন্য এটা কিন্তু সম্ভব হয়েছে। তো এটা হচ্ছে কি না চার্লসের সূত্র, যেটা আমরা কিন্তু দেখেছি ক্লাস 10 এ পড়েছি। চাপের সূত্র সেটাও আমাদের পড়া আছে। তো চাপের সূত্রতে আমরা এটা লক্ষ্য করি, চাপের সূত্রতে কি হয় না স্থির থাকবে কি n এবং v। তো নির্দিষ্ট ভরের গ্যাস নিতে হবে, অবশ্যই আদর্শ গ্যাসের কথা বলবো, এবং নির্দিষ্ট আয়তনে গ্যাস নিতে হবে। তখন যদি আমরা উষ্ণতা বৃদ্ধি করি তখন চাপও কিন্তু সমসাময়িক সেই একই রেটে কিংবা একই ভাবে সেটা পরিবর্তন হবে। টি বাড়ালে টি বাড়বে, টি কমালে টি কমবে। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি কিংবা সূত্রটা কিভাবে বলতে পারি না 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তার চাপ যা থাকবে তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস ঘটবে, যেরকম ছিল আমাদের চার্লসের সূত্রের ক্ষেত্রে। এই ক্ষেত্রে তোমরা দেখবে একই রয়েছে। তার মানে প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য, অর্থাৎ যদি আমি P1 বের করি, শুরুতে ছিল P0, তাহলে P0 পরিবর্তন হলো, তাহলে এখান থেকে আমরা বসাবো 1 এর জন্য যেহেতু বের করছি এরকম। তাহলে যদি এটা T ডিগ্রি সেলসিয়াসের জন্য বের করা হয়, যদি হ্রাস বৃদ্ধিও ধরি আমি, তাহলে মাইনাসটাও লিখতে পারি, বৃদ্ধির জন্য প্লাস আর মাইনাসটা হ্রাসের জন্য, তাহলে এভাবেও কিন্তু আমরা করতে পারি। তাহলে বইটাও দেখবে এভাবে কিন্তু রয়েছে। তাহলে যেরকম চার্লসের সূত্রের রূপ সেরকমই রয়েছে কিন্তু। তাহলে এখান থেকে সরাসরি যদি আমরা কেলভিন স্কেল প্রয়োগ করি তাহলে এটা বলতে পারি P সমানুপাতিক T। তাহলে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে চাপ স্বাভাবিকভাবে বাড়ছে, অবশ্যই সেই সময় কিন্তু আয়তন এবং ভর তো অবশ্যই স্থির থাকতেই হবে, নির্দিষ্ট ভরে নিতে হবে এবং নির্দিষ্ট আয়তনে নিতে হবে। এই সূত্রটাকে বলা হয় রেনল্ডস সূত্র কিংবা চাপের সূত্র। তো এখান থেকেও যদি আমরা লেখচিত্র অঙ্কন করি তাহলে সে একই রকমই হবে। এইদিকে সাপোজ P আর এইদিকে যদি T হয় তো এটাও এরকমই হবে, কারণ হচ্ছে এই ক্ষেত্রেও বরং আমার আরেকটু উপরের দিকে আঁকলে ভালো হয়, কারণ একেও যদি বর্ধিত করা হয় তাহলেও কিন্তু আমরা সেই -273°C যেটা পেয়েছিলাম চার্লসের সূত্র থেকে সেটাও পাবো, কারণ আদর্শ গ্যাসের ক্ষেত্রে সেই পরম শূন্য উষ্ণতায় চাপ এবং আয়তনের তাত্ত্বিক মান কিন্তু শূন্যই হয়। তো এইবারে এই জিনিসটা বইতে কিন্তু শুধু এই অংশটাই দেখতে পাবে, কারণ হচ্ছে তোমরা জাস্ট নরমাল ড্র করা রয়েছে, কারণ পরম শূন্য উষ্ণতা নিয়ে কোনো আলোচনা এখন নেই, পরের দিকে রয়েছে, তাই সেটা বলা নেই। আমি দুটো একই সঙ্গে আলোচনা করলাম। তো যদি কেলভিনে করা হয় তো স্বাভাবিকভাবে এটা মূলবিন্দুগামী হবে, তখন কারণ কেলভিনে কোনো ঋণাত্মক মান হয় না, তখন গ্রাফটা সেম থাকবে, শুধু অক্ষ এদিকে P হয়ে যাবে, এদিকে T যেরকম ছিল ওরকমই থাকবে। তাহলে এই যে তিনটে সূত্র আমরা মোটামুটি একটু আলোচনা করলাম, তো তিনটেই তোমাদের পড়া রয়েছে, সরলরেখা হচ্ছে ডায়াগ্রাম সেটাও দেখতে পাচ্ছ। আমরা এখানেই আলোচনা শেষ করছি। তোমরা 633 পেজে গ্যাসের আয়তন ও চাপ গুণাঙ্কের আগে অবধি পড়ে রাখবে। আর ইম্পর্টেন্ট খুব একটা নেই, বরং যেটা নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব সেই একটাই বলতে পারো পরীক্ষাতে এখন অবধি আসে, সেটা হচ্ছে অবশ্য পড়বে সবই, আমার সাজেশন এটাই থাকবে, কখন কি আসবে বলা মুশকিল, সহজ বলে যে আসবে না সেই ধারণাটাও ঠিক নয়। তো গ্যাসের আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্ক তাদের সংজ্ঞা এবং সম্পর্ক এটা কিন্তু এখনো মাঝে মাঝে আসে, তো এটা তো অবশ্যই ভালো করে পড়তে হবে, সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টিল দেন বাই।